কচুর মূল্য এবছর খুব চড়া। সজল একজন গরিব চাষী। প্রতি বছর সে তার জমিতে বিভিন্ন ধরনের সবজি চাষ করে, কিন্তু কোনোবারই ভালো ফসল হয় না। তাই সে রাগ করে এবার তার ক্ষেতে কচু চাষ করে। হঠাৎ করে এবছর কচুর মূল্য বেশি হওয়ায় সে বেশ লাভবান হয়। কত অভাবে দিন কেটেছে আমাদের, সৃষ্টিকর্তা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। হ্যাঁ বউ, কত ফসল জীবনে চাষ করলাম, কোনোবারই ফসল বাড়িতে আনতে পারি না, কিন্তু এবছর রাগ করে কচু চাষ করায় কচুটাই ভালো হলো গো। সবই কপাল, বুঝেছো? সারা বছর যদি কচুর এমন চড়া দাম থাকে, তবে সংসারটা বেশ ভালোভাবে চলবে আমাদের। বাবা বাবা, আজ কচু বিক্রি করে কিছু চিংড়ি কিনে এনো। আমার কচু দিয়ে চিংড়ি খেতে খুব ভালো লাগে। আচ্ছা মা, ঠিক আছে, কচু বিক্রি করে আজ তোর জন্য বড় দেখে চিংড়ি কিনে আনবো। জীবনে ভালো কিছু তো তোকে খাওয়াতে পারিনি, আজ তোর ইচ্ছাটা পূরণ করবো মা। আমার বাবা খুব ভালো। বাবা, তাহলে কি আজ তোমার সাথে আমায় হাটে নিয়ে যাবে? চিংড়ি দেখতে আমার খুব ভালো লাগে বাবা। না না মা, তোকে এই রোদে গরমে আর হাটে যেতে হবে না। তোর বাবা না হয় তোর জন্য চিংড়ি কিনে আনবে। না না মা, তা হবে না। আমি নিজে বেছে বেছে সব থেকে বড় চিংড়িটা নেব। পাগলি মেয়ে আমার, ঠিক আছে, চল আমার সাথে। সজল কচুর ছুরি মাথায় করে তার মেয়ে চন্দ্রাকে নিয়ে হাটের দিকে রওনা হলো। সজলদা, ও সজলদা, আজকের বাজারের খবর জানো নাকি কিছু তুমি? কি হয়েছে দিনু, তুমি এমন হাঁপাচ্ছ কেন? তোমার কোনো সমস্যা হয়েছে নাকি? সজলদা, খুব বড় সর্বনাশ হয়ে গেছে গো। বাজারে কচুর দাম আজ থেকে একদম সস্তা। আমার 3 বিঘা জমিতে কচু চাষ করা। সজলদা, এবার আবার কি হবে বলো তো? জমিদারের কাছ থেকে ঋণ নিয়ে আমি কচু চাষ করেছি সজলদা। কি বলছো দিনু? কচুর দাম সস্তা হলে আমি তো আমার সংসারটা চালাতে পারবো না, কি হবে এবার? সজল সেদিন অল্প কিছু কচু বেচতে পারলো। ইয়ে মানে মা চন্দ্রা, আজ যে টাকার কচু বিক্রি করলাম সে টাকা দিয়ে তো চিংড়ি মাছ হবে না রে মা, কি করবো এবার? আমার চিংড়ি মাছের দরকার নেই বাবা। আবার সেই দিন তোমার হাতে অনেক টাকা আসবে, সেই দিন না হয় চিংড়ি মাছ একটু বেশি করে কিনো। আমার মেয়েটার আল্লাহ কত বুদ্ধি দিয়েছে। চল মা, তাহলে আজ আমরা বাড়ি ফিরে যাই। সজল তার কচুর ঝুড়ি ও মেয়েকে নিয়ে বাড়ি ফিরে এলো। কি গো, আজ কচু ফিরিয়ে আনলে যে? কচু বিক্রি হয়নি বুঝি? না গো বউ, না, আমার এই ফাটা কপালে বুঝি আর কিচ্ছু হবে না। বাজারে কচুর দাম একদমই সস্তা। দিনেশদা তো তোমার থেকে রোজ কচু নিয়ে হাঁচি বিক্রি করতো, তার কাছে আজকের কচুগুলো তো দিয়েও দিতে পারতে। না গো বউ, সেও আর নেবে না বলেছে। দীনেশ বাবু বলল সস্তা জিনিস নাকি হাটে কেউ নিতে চায় না। তাহলে এবার কি হবে? চন্দ্রার জন্য চিংড়ি মাছ এনেছো? না না, যেখানে সারাদিন বসে থেকে কচু বিক্রি করতে পারলাম না, সেখানে তাহলে চিংড়ি মাছ কিনবো কিভাবে? এমন পোড়া কপাল, আমি আমার মেয়েটাকেও ঠিক মতো পছন্দের জিনিসটা খাওয়াতে পারছি না। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। হঠাৎ করে কচুর দাম কমে যাওয়ায় একটা সময় সজলের কচু হাটে বিক্রি হওয়ায় বন্ধ হয়ে গেল। ওগো, বাড়িতে তো তরকারি শেষ। রোজ কচু ঘন্ট, কচু ঝোল, কচুর ডাল, কচুর বড়া, এই কচু খেঁচু আর কত খাবো বলো তো? মেয়েটা তো আমার মুখে ভাত তোলাই বন্ধ করে দিয়েছে। না মা, তুমি বাবাকে এভাবে বলো না। আমার কোনো কষ্ট হচ্ছে না মা, আমি তো কচু খেতে ভালোবাসি। মারে, তুই আমাকে ক্ষমা কর। ছোট থেকে তোকে আমি ভালো কিছুই দিতে পারলাম না রে মা। তোমার যতটুকু যা আছে তা থেকে তো আমায় বেশি দেবার চেষ্টা করো বাবা। তুমি আমায় যতটুকু দাও আমি তাতেই খুশি। তুমি আমার সেরা বাবা। আমাকে যে এত ভালোবাসো, এটাই আমার কম কিসের। পাগলি মেয়েটা আমার অনেক বড় হয়ে গেছে। বউ, ভেবেছি কাল ক্ষেত থেকে সব কচু উঠিয়ে অন্য ফসল চাষ করব। হ্যাঁ তাই করো, কিন্তু একপাশে অল্প করে নিজেদের খাবার জন্য কিছু কচু রেখে দিও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পরদিন সকালে সজল তার জমির একপাশে অল্প করে কচু রেখে সব কচু উঠিয়ে ক্ষেত ঠিক করে বাড়ি ফিরল।
কি গো, কাজ শেষ হলো বুঝি? হ্যাঁ, তা তো হলো। ক্ষেত থেকে সব কিছু পরিষ্কার করে তবেই বাড়ি ফিরলাম। জমিদারের কাছ থেকে কিছু টাকা ঋণ নিয়ে তবেই ফসল ফলাতে হবে, তাছাড়া তো আর কোনো উপায় নেই গো। ঋণের টাকা যদি এনে শোধ করতে না পারো তখন কি হবে? জমিদার তো আমাদের ভিটে মাটি কেড়ে নেবে গো। না না বউ, এবার আমি মন দিয়ে চাষবাস করব। আমার ফসলের এবার কিচ্ছু হতে দেব না। পরদিন সকালে সজল জমিদারের কাছে গেল টাকা আনতে। আরে সজল যে, তাই সাত সকালে আমার বাড়িতে কি মনে করে? জমিদার মশাই, আপনার কাছে টাকা নিতে এসেছি ফসল ফলাবার জন্য। ফসল উঠে গেলেই বিক্রি করে আপনাকে সব টাকা দিয়ে দেব। আচ্ছা আচ্ছা, বেশ। তা কত টাকা নিবি? আমি কিন্তু আবার 5,000 টাকার কম দেই না। এত টাকা দিয়ে আমি কি করব? আহা, তোরা বুঝিস না। ফসল করবি, ঘরে বউ বাচ্চা আছে, তাদের একটু ভালো মন্দ খাওয়াবি। তবে মনে রাখিস, সঠিক সময়ে টাকা দিতে না পারলে ভিটে মাটি কিন্তু আমার হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, বেশ, তাই হবে। আপনি এবার টাকাটা দিন আমাকে। নে, টাকাটা ভালো করে গুনে নে। সজল জমিদারের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরে এলো। নাও, টাকাগুলো ভালোভাবে রেখে দাও। কাল জমিতে চাষ দিয়ে ধানের বীজগুলো রোপণ করে দেব। এত টাকা এনেছো কেন? এত টাকা দিয়ে করবেটা কি? জমিদার বলেছে এর কম টাকা সে দেবে না, তাই নিয়ে এলাম। কাজে যা লাগে লাগাবো, কাজে না লাগলে রেখে দেব। সেদিন রাতে শুরু হলো মুষলধারে বৃষ্টি। চারপাশের মাঠ ঘাট সব ডুবে গেল বৃষ্টির পানিতে। পরের দিন বুঝলে বউ, পানিটা হয়ে বেশ ভালোই হলো। জমিতে চাষ দিতে সুবিধা হবে। এখন একবার মাঠে গিয়ে দেখো না ক্ষেতটার কি অবস্থা। সজল মাঠে গিয়ে দেখলো যেখানে জমির এক অংশে কচু রাখা ছিল সে জমিটুকুই পানিতে পরিপূর্ণ হয়ে আছে। নীল দেখতে ওটা কি লাভ দিল? ভালোভাবে বুঝতেও তো পারলাম না। বোন, আমরা তো নদীর জল থেকে ভেসে এখানে এলাম। ওই দেখ, ওই মানুষটা আমাদের কিভাবে চোখ দিয়ে খুঁজছে। যদি ধরা পড়ে যায়? আরে না, কিচ্ছু হবে না। লোকটিকে দেখে তো বেশ সহজ সরলই মনে হচ্ছে। কিন্তু বলতো বোন, এবার আমরা এখান থেকে বেরিয়ে নদীতে যাবো কি করে? যাবার তো কোনো রাস্তাও নেই রে বোন। না জানি এখান থেকে আমাদের মৃত্যু হয়ে যায় নাকি। না, কিচ্ছু তো দেখা যাচ্ছে না। হবে হয়তো কিছু। ও সজলদা, 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 তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আরে বিনয়, কি যে বলো। কচু ক্ষেত যে উঠিয়ে দিলে, অন্য ফসল চাষ করবে বুঝি? হ্যাঁ বিনয়, হঠাৎ করে কচুর দাম পড়ে যাওয়ায় কচু আর বিক্রি হচ্ছিল না। তাই ভাবলাম কচু রেখে আর কি করব, এগুলো উঠিয়ে অন্য ফসল চাষ করি। খুব ভালো করেছো। তা এটুকু কচু কি করতে রেখেছো গো? নিজেদের খাবারের জন্য। মাঝে মাঝে কচু খেতে তো আর মন্দ লাগে না রে। কদিন পর থেকে সজল জমিতে চাষ দিয়ে ধানের বীজ রোপণ করলো। কিছুদিনের ভেতরে ধানের গাছগুলো বেশ বড় হয়ে গেল। একদিন সজল তার জমি থেকে ঘাস পাচ্ছিল, তখন তার মেয়ে চন্দ্রা তার জন্য খাবার নিয়ে এলো। বাবা, ও বাবা, এই নাও বাবা, তোমার জন্য খাবার নিয়ে এসেছি। কষ্ট করে আবার মাঠে এলে কি করতে মা? আমি তো এক্ষুনি বাড়ি যেতাম। মা বলল তোর বাবাকে ভাত দিয়ে ফেরার সময় কিছু কচু নিয়ে যেতে, দুপুরে রান্না করবে সে। ও আচ্ছা, তুই এখানে দাঁড়া, আমি কচু কেটে দিচ্ছি। সজল কচু ক্ষেতের ভেতর নামতেই দুটো চিংড়ি একসাথে লাফ দিয়ে অন্য জায়গায় সরে যায়। ও মা, কত বড় চিংড়ি মাছ গো! বাবা, আমাদের কচু খেতে দেখছি নীল চিংড়ি এসেছে। কিন্তু মা, নীল চিংড়ি তো আমি কখনো দেখিনি। এত বড় চিংড়ি এখানে আসলো কিভাবে রে? ও বাবা, চিংড়ি দুটো ধরে দাও না, মাকে বলবো কচু দিয়ে রান্না করে দিতে। আচ্ছা আচ্ছা, বেশ, তুই দাঁড়া, আমি চিংড়ি দুটো ধরে দিচ্ছি। সজল পানির ভেতরে ঘুরে ঘুরে একটা চিংড়ি ধরতে পারে। এই তো, একটা চিংড়ি ধরতে পেরেছি। আর একটা ধরবো কিভাবে? ওকে তো ধরাই যাচ্ছে না। তখন আরেকটি চিংড়ি সজলের সামনে এসে বলল, দয়া করো, দয়া করে আমার বোনকে ছেড়ে দাও, আমাকে নিয়ে যাও। আমার বোনটা যে মানুষকে খুব ভয় পায়। কথা বলা চিংড়ি, তোমরা কথা বলছো? তাহলে তো তোমরা কোনো সাধারণ চিংড়ি নও। কে তোমরা? আসলে আমরা নীল চিংড়ি কন্যা। সেদিন বৃষ্টির জলে আমরা নদী থেকে ভেসে এই গর্তের ভেতর পড়েছিলাম, তাই আমাদের চিংড়ি রাজ্যে আর ফিরে যেতে পারিনি।
আহারে, না জানি তোমাদের এখানে কত কষ্ট হচ্ছে। চলো, আমি তোমাদের নদীতে আবার ছেড়ে দিয়ে আসি। না না, আমরা আরো কিছুদিন এখানে থাকতে চাই। এখানে আমরা কত স্বাধীনভাবে ঘুরতে পারছি, কিন্তু নদীতে ফিরলে বাবা মা আমাদের আরেকটু ঘুরতে দেবে না। বাবা, তাহলে মাছ দুটোকে এখানেই ছেড়ে দাও না। ওরা যখন ওদের রাজ্যে ফিরে যাবে তখন না হয় নদীতে ছেড়ে দিয়ে এসো। তোমরা কত ভালো মানুষ, সৃষ্টিকর্তা তোমাদের মঙ্গল করুন। এভাবে আরো কিছুদিন চলে গেল। সজলের ফসল এবারও নষ্ট হলো। হায় হায় রে, আমার ফসল যে এবারও নষ্ট হয়ে গেল। এবার আমি জমিদারের টাকা কিভাবে শোধ করব? আবার যে আর কোনো পথ খোলা থাকলো না। ভিটে মাটি ছেড়ে এবার আমায় নিরুদ্দেশ হতে হবে। বোন, আমার মনে হয় মহৎ লোকটি কোনো বিপদে পড়েছে, তাই এমন হাত পা ছেড়ে খাচ্ছে। চল বোন, আমরা তাকে জিজ্ঞেস করি তার কি সমস্যা। এই যে চাষি, ও চাষি, তুমি কি আমাদের কথা শুনতে পাচ্ছ? আমরা নীল চিংড়ি গো, এদিকে একটু এসো। নীল চিংড়ি? আরে, আমি তো এই দুটো চিংড়ির কথা ভুলেই গিয়েছিলাম। ওদের কি সাহায্যের প্রয়োজন নাকি? নীল চিংড়ি, তোমরা কি বলছো? নীল চিংড়ি, তোমাদের কি এখন আমার সাহায্য প্রয়োজন? সাহায্যের কথা তো পরে ভাবা যাবে, আগে বলো তুমি এভাবে কেন কাঁদছিলে? আসলে আমি এই জমিতে যখনই ফসল রোপণ করি আবার সব ফসল নষ্ট হয়ে যায়। এবার জমিদারের কাছ থেকে ঋণ নিয়ে চাষ করা শুরু করেছি, কিন্তু দুর্ভাগ্য, আমার সব ফসল নষ্ট হয়ে গেল। তাই দুঃখ লাগছে। কিভাবে জমিদারের সকল ঋণ পরিশোধ করব আমি? ও এই কথা, তাই তুমি কাঁদছিলে? শোনো, এই মাটিটা তোমার জমিতে ছিটিয়ে দাও, দেখবে এরপর থেকে তোমার ফসল আর নষ্ট হবে না। ধন্যবাদ নীল চিংড়ি, তোমাদের অনেক ধন্যবাদ। এই যে ভালো চাষি, এখানকার পানি দিন দিন শুকিয়ে যাচ্ছে প্রায়। এখানে থাকতে আমাদের খুব কষ্ট হচ্ছে। এবার তুমি আমাদের নদীতে ছেড়ে দিয়ে আসবে? নিশ্চয়ই যাব। চলো চলো তাহলে, তোমাদের আজ থেকে মুক্ত করে দিয়ে আসি। সজল তখন নীল দুটি চিংড়িকে জলে ছেড়ে দিল। এই নাও ভালো চাষি, এটা তোমার সততার পুরস্কার। এই মোহর দিয়ে তুমি তোমার ঋণ শোধ করবে এবং তোমার প্রয়োজনীয় সকল জিনিসের অভাব পূরণ করবে। তোমাদের আবারও ধন্যবাদ। ভালো চিংড়ি, ভালো থেকো তোমরা, কেমন? এরপর সজল জমিদারের সকল ঋণ পরিশোধ করে দেয়। তার জমিতে এখন খুব ভালোভাবে চাষাবাদ হয়। সজল তার স্ত্রী কন্যাকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।